আমি বাসার বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। মেইন গেট যেই না খুলতে গেলাম দেখি খোলে না। তার মানে নীরব বাহির থেকে আটকে রেখে গেছে। আমার নীরবের প্রতি রাগ হতে লাগে। আসার সময় ফোনটাও আনিনি। এই বাসায় কি কোনো ফোন আছে বা টেলিফোন? খুঁজতে হবে। যেই ভাবা সেই কাজ। আমি সারা বাসা আতিপাতি করে খুঁজলাম, কিন্তু একটা ফোনও পেলাম না। সেই সাথে একটা বিষয় লক্ষ্য করলাম, বাসাটায় কোনো জানালা নেই। আমার কেমন জানি লেগে উঠল, কি হতে চলেছে আমার সাথে। আমি খারাপ কিছুর আভাস পাচ্ছি। নীরব একটা চেয়ারে বসে হেলান দিয়ে আছে। আজকে খুব ঘুম পাচ্ছে তার। কিছুতে চোখ খুলে রাখতে পারছে না সে। কিন্তু এখন ঘুমালে চলবে না, একটা জরুরি কাজ আছে, সেটা আগে করতে হবে। জরুরি কাজ কথা ভাবতেই নীরব আবারও ভাবতে লাগে, এই জীবনে বেঁচে থাকার তাগিদে কত পেশায় নামতে হয়েছে। একটা সময় তো চুরিও করেছে, এরপর ড্রাগস সাপ্লাই, মাদকদ্রব্য চালান করা, রাজনীতি। এমন কোনো খারাপ কাজ নেই যেটা নীরব করেনি, খুন খারাপি বাদে। নীরব একটা হাই তুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে, যাওয়ার আগে চুলগুলো একটু গুছিয়ে নিল। সামনে পা বাড়াতে লাগলো। সে ছোটবেলায় অনেক কষ্ট করেছে, একবার তো টানা 4 দিন না খেয়েই ছিল। তে বাধ্য হয়ে এক লোকের পকেট থেকে মানিব্যাগ চুরি করে খাবার কিনে খায়। আজও সেসব কথা ভাবলে আত্মা কেঁপে ওঠে। নীরব মিটিং শেষে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে উঠে বসলো। তার ভাবতে অবাক লাগে যে তার এখন নিজের গাড়ি বাড়ি সব আছে। অথচ এই তো কিছুদিন আগেই, না আসলে কিছুদিন না, প্রায় 15 বছর আগে সে ক্ষিধার কষ্টে মানুষের কাছে হাত পাতত এক মুঠো অন্নের আশায়। অসুস্থ হলে বাবা মার সেবা করত না, বরং মানুষজন দূর দূর করে তাড়িয়ে দিত। তখনই বুঝে গেছে জীবনটা কত নিষ্ঠুর, মানুষ কত নির্দয়। নীরব ড্রাইভারকে বলল, চিটাগং পৌঁছাতে কতক্ষণ লাগবে? ভোরের মধ্যে পৌঁছায় যাবো। নীরব চোখ বন্ধ করলো। সে এখন ঘুমাবে, নিশ্চিত মনে ঘুমাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার ঘুম আসছে না। মাথায় অনেক পুরনো স্মৃতি ঘুরপাক খাচ্ছে। তার চোখের সামনে ভাসতে লাগে, একদিন নীরব তার বাসায় বসে খেলছিল। সবে স্কুল থেকে ফিরে এসেছে, মা তাকে গোসল করিয়ে খাইয়ে দিচ্ছিল, আর সে খেতে খেতে গাড়ি দিয়ে খেলছিল। এমন সময় বাসায় একটা অ্যাম্বুলেন্স এসে থামে। সাইরেন শব্দে সারা জায়গা থমথমে হয়ে যায়। তাদের বাসায় কড়া বাজে। নীরবের মা খাবারের প্লেটটা টেবিলে রেখে গেট খুলেই চিল্লিয়ে ওঠে। অ্যাম্বুলেন্সে নীরবের বাবা সিরাজ ছিলেন, হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা। অ্যাম্বুলেন্স করে আসা এক লোক বললেন, সিরাজ মানে নীরবের বাবাকে ট্রাক ধাক্কা দিয়েছে। হাসপাতালে নেওয়া হয়, তারপর বাসায় আনা হলো। ডাক্তার বলেছে সিরাজ সাহেব নাকি আর কোনোদিন হাঁটতে পারবে না, পঙ্গু হয়ে গেছে। এই ঘটনা থেকে আসল কাহিনী শুরু। একটা নিম্নবিত্ত পরিবারের জন্য অনেক বড় একটা বিপদ এটা। তাদের অবস্থা খুব একটা শোচনীয় ছিল না, তাই সিরাজ সাহেবের চিকিৎসা হলেও সুচিকিৎসা হয়নি। অফিস না যেতে পারায় চাকরিটা হারাতে বসে সিরাজ। কিন্তু নিরুপায় সে। এই অবস্থায় অফিস যাওয়া তার জন্য পসিবল না। যেখানে প্রাইভেট ফার্মগুলোয় 19-20 হলে চাকরির নট হয়, সেখানে অফিস না গিয়ে মাসে মাসে বেতন পাওয়া হাতের চাঁদ পাওয়ার মতো সমান। তাই সিরাজ সাহেবের চাকরিটা গেল। তবে আকবর সাহেব একটা অফার দিল, সিরাজের বদলে সিরাজের বউ কাজ করতে পারবে, তবে সিরাজের পদে না, আরও নিচু পদে। সংসারের অভাবের কথা চিন্তা করে রাজি হয়ে গেল সিরাজ। বউকে কাজে পাঠাতে রাজি সে। নীরবেরও মাও বাধ্য হয়ে কাজে গেল। নীরবের মা অফিসে কাজ করতে লাগে। এভাবে 2 মাস কেটে গেল। আকবর সাহেবের অফিসে আকবর সাহেবের ভাই জামিল জয়েন্ট করলো এরই মাঝে। জামিলের নজর গেল নীরবের মায়ের ওপর। আসলে জামিলের স্বভাবই ছিল এমন। অফিসের অ্যানুয়াল প্রোগ্রামে সকল স্টাফদের ইনভিটেশন দেয়া হয়। এতদিন সিরাজ ইনভিটেশন পেত, এবার নীরবের মা পেল। সে প্রোগ্রামে নীরবকে নিয়ে উপস্থিত হয়। নীরবও অনেক খুশি। তার বাবার অ্যাক্সিডেন্টের পর তাদের জীবনে কোনো আনন্দ দেখা দেয়নি। আজ অনেক দিন পর ঘুরতে এসে নীরব খুব খুশি। প্রোগ্রামে নীরবের মাকে দেখে জামিল তার কাছে এলো। হ্যালো মিসেস। নীরবের মা হালকা হেসে বলে, সালাম স্যার। তারপর নীরবকে দেখে বলে,
আমার ছেলে 5-এ পড়ে। জামিল বিরক্ত হয়ে বলে, ছেলেকেও আনছো? তারপর চলে যায়। যাওয়ার আগে শয়তানি হাসি হাসে। পার্টিতে নীরব ফুড কর্নারে যায়। অনেক ধরনের খাবার সাজানো, বুফে সিস্টেম। অনেকে খাবার নিচ্ছে। তারও খেতে মন চাচ্ছিল, কিন্তু লজ্জাও লাগছিল খাবার নিতে গিয়ে। নিবে কি নিবে না এই দ্বিধায় পড়ে গেল। এমন সময় কেউ তার পা জড়িয়ে ধরে। সে পিছনে ঘুরে তাকায়। ছোট প্রমিতি তাকে ধরে দাঁড়িয়ে আছে। কতই বা হবে? 3 বছরের হবে বয়স প্রমিতির। নীরব হাঁটু গেড়ে বসে প্রমিতিকে ছুঁয়ে দেখে। গালে হাত দিয়ে এতেই প্রমিতি কেঁদে ওঠে। নীরব ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। ফুড কর্নার থেকে বের হয়ে এলে গিয়ে সে কোথাও তার মাকে খুঁজে পাচ্ছিল না। নীরব অস্থির হয়ে যায়। একসময় কেঁদেই দেয়। কোথাও তার মা নেই, কই গেল? সারা হল তন্ন তন্ন করেও খুঁজেও মায়ের দেখা মিলল না। সে ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। হলটা ডুপ্লেক্স ছিল। উপরে কয়েকটা রুম দেখা যায়। কোথাও তার মা নেই। এত অল্প সময়ে তার মা কোথায় যেতে পারে? শেষ রুমের গেট খুলতেই নীরবের চোখ বড় হয়ে যায়। তার মা মেঝেতে পড়ে আছে। মাথায় ফেটে গেছে। একটা লোক তার মায়ের উপর বসে কি যেন করছে। নীরব মা বলে চিৎকার দেয়। লোকটা ধরফর করে উঠে দাঁড়িয়ে কোনো রকম প্যান্ট পরে পালাতে ধরলে নীরব তাকে ধরে ফেলে এবং চেহারা দেখে ফেলে। সে চিনে লোকটাকে। লোকটা তাকে ধাক্কা মেরে চলে যায়। নীরব তার মায়ের কাছে দৌড়ে যায়। তার মায়ের মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। নীরব কাঁদতে কাঁদতে বলে ওঠে, মা, ও মা, ওঠো। মা, কি হয়েছে তোমার? স্যার, ওঠেন, আইসে পড়ছি। নীরবের কোনো সাড়া নেই। সে অবচেতনের মতো ঘুমাচ্ছে। ও স্যার, ওঠেন গো স্যার, আইসে পড়ছি গো। ড্রাইভার কিছুটা জোরে করে বলল। ড্রাইভারের আওয়াজে ঘুম ভাঙল নীরবের। চোখ খুলে দেখে পৌঁছে গেছে চিটাগাং। তাদের গাড়ি একটা 6তলা ফ্ল্যাটের সামনে থেমে আছে। সে এক পলক গাড়ির জানালা দিয়ে তাকিয়ে গেট খুলে বের হলো। পকেট থেকে চাবি বের করে নিল। তারপর সিঁড়ি বেয়ে 5তলায় উঠল। গেট খুলে ভিতরে ঢুকে ড্রয়িং রুমের সোফায় আবার গা এলিয়ে দিল। ভীষণ ক্লান্ত লাগছে। এ ক্লান্তির যেন কোনো শেষ নেই। সারা রাত ঘুমানোর পরও তার মনে হচ্ছে রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। নীরব চোখ বন্ধ করলো। আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো ঘুমের দেশে। ঘুমের সাথে পাল্লা দিয়ে পুরনো স্মৃতিগুলো তার মস্তিষ্কে জেঁকে আসতে লাগলো। মাকে ওইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নীরব নির্বাক হয়ে যায়। কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। আসলে আপনজনকে ওই রকম মৃত্যুপ্রায় অবস্থায় দেখে যে কারো উপস্থিত বুদ্ধি লোপ পেতে পারে। সেখানে নীরব তো ছোট ছিল। সে জোরে জোরে কাঁদতে লাগে। তার কাছে মনে হচ্ছিল তার মায়ের মাথায় চোট লেগেছে। ওই লোকটা তার মায়ের মাথায় আঘাত করেছে। কিন্তু সে তো বুঝতে পারেনি ওই লোকটা তার মায়ের সাথে কতটা জঘন্যতম কাজ করেছে। নীরব মাত্র 5-এ পড়ে। রেপ বা ধর্ষণ সম্পর্কে খুব একটা ধারণা ছিল না তার। এমন না যে জানতো না, জানতো অবশ্যই, কিন্তু ভাবতে পারেনি তার মায়ের সাথে এমন কিছুই হবে। সে তখন তার মা কেন অজ্ঞান, কথা কেন বলছে না, সেটা নিয়েই বিচলিত ছিল। নীরব তার মাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছিল। ভাগ্য ভালো ছিল, পাশ দিয়ে সিকিউরিটি গার্ড যাচ্ছিল। উনি হোটেল ম্যানেজমেন্টের লোক ছিল, আকবর সাহেবের আন্ডারে না। তাই উনি দ্রুত কান্নার আওয়াজ যেদিক থেকে আসছিল সেদিকে ছুটে যায়। উনি অবশ্য দেখে বুঝতে পারে ঘটনা কি ঘটেছে। সে নীরবের কাছে গিয়ে বলে, কে তুমি? নীরব তাকে দেখে আশার আলো পায় এবং কাঁদতে কাঁদতে একটাই মিনতি করে, আমার মাকে বাঁচান। লোকটা দ্রুত পেছনের গেট দিয়ে নীরবের মাকে পাশ কোলে তুলে নীরব সহ হোটেলের বাইরে প্রস্থান করেন। এদিকে জামিল তাড়াতাড়ি নিচে নেমে আসেন। আকবর জামিলকে চিন্তিত দেখে। তার কাছে গিয়ে বলে, কি হয়েছে জামিল? ভাই, আসলে কি হয়েছে সেটা বল। জামিল ঝাড়ি খেয়ে গড়গড় করে সব বলে দেয়। জামিলের মুখে নীরবের মায়ের সাথে এমন জঘন্যতম কাজ করার কথা শুনে আকবর সাহেব বলেন, কি, তুই এমনটা করতে পারলি? জামিল কিছুটা হতভম্ব হলো। তার ভাই যদি তাকে সাপোর্ট না দেয় তবে সে তো শেষ। ভাই, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস এসব? মাফ করে দাও ভাই, ভুল হয়ে গেছে। মহিলা মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। আকবর কিছু কঠিন গলায় বলে, শালা আর কোনো মেয়ে মানুষ পাইলি না?
শেষমেশ একটা বিবাহিত মহিলাকে, যার কিনা বাচ্চা আছে, ওর তো রুচি ভালো না রে, এরা কি আর মজা দিতে পারে? কচি মেয়েদের সাথে করতে হয় বুঝলি। কচি মেয়েদের সাথে বেড শেয়ার করার মধ্যে একটা অন্যরকম মজা আছে, আনন্দ পাওয়া যায়। জামিল স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, ভাই তো তার সাথে আছে, তার মানে সে সুরক্ষিত, তাকে কেউ আর কিছুই করতে পারবে না। জামিল স্নাত হেসে বলে, বেগমের মাথায় অনেক জোরে লাগছে। আসলে ধস্তাধস্তি করতে গিয়ে জোরে ধাক্কা দিছিলাম, মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। ওই সময় আমার ব্রেন কাজ করছিল না। কতবার করে বললাম রাজি হতে, দুজনে মজা করব, এমনকি টাকাও দিতে চেয়েছিলাম, কিন্তু ওই মহিলা রাজি হয় না, আমাকে গালি দেয়। জানো ভাইয়া, ওই বেটি আমার গায়ে থুতু মারছে আর বলছে আমি নাকি অমানুষ, জানোয়ার। তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। আচ্ছা আচ্ছা বুঝছি, বেগম কই এখন? উপরে। তো সমস্যা কোথায়? ওর ছেলে কিভাবে যেন উপরে চলে আসছে আর দেখে ফেলেছে, কিন্তু উপরে যাওয়া তো মানা, তাও কিভাবে যেন গেছে। আচ্ছা চল, গিয়ে একটা ব্যবস্থা নেই, কি করা যায়। তারা দুজনে উপরে ওঠে। সেই রুমটায় আসলেন। এবার আকবরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে জামিলকে নিয়ে উপরে গিয়ে দেখল যে উপরে নীরব আর ওর মা নেই। সেই সিকিউরিটি গার্ড তাদের নিয়ে গেছে। সে মনে মনে পরিকল্পনা এঁটেছিলেন যে নীরব এবং বেগমকে মেরে ফেলবে, তারপর তার নিজের লোক দিয়ে আগুনে জ্বালাবে। মিডিয়ার সামনে আগুন লাগার ফলে মারা গেছে এটা বলবে। মিডিয়ার জনগণকে দেখিয়ে সিরাজকে 10 লাখ টাকা দিবে। এরপর 2 দিন পর পাবলিক সব ভুলে যাবে। কিন্তু এখন তো মুসিবত হয়ে গেল। সন্ধ্যা হয়ে আসছে, আমি জড়সড় হয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে আছি। আশেপাশে পিনপন নীরবতা। সেই সকাল থেকে থাকলেও এখন কেমন যেন একটা গুমোট ভাব চলে এসেছে বাসাটায়। রুমে কোনো সূর্যের আলো পড়েনি আজ, তাই বোঝার কোনো উপায় নেই যে এখন দিন না রাত। কিন্তু ঘড়ি থাকার ফলে বুঝতে পারছে এখন 7টা বাজে। এতক্ষণে তো মাগরিবের আজান হয়ে যাওয়ার কথা, আমি আজানের ধ্বনি কেন শুনতে পারছি না? আশেপাশে কি কোনো মসজিদ নেই? আমি উঠে দাঁড়ালাম, বাথরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে নিলাম, তারপর নামাজ পড়ে নিলাম, আবার বিছানায় বসলাম। খুব দুর্বল লাগছে। একদিন না খেলে যে এত ক্ষুধা লাগে, কষ্ট হয়, শরীর অচল হয়ে পড়ে, তা এতদিন আমার জানা ছিল না। আগে বাসায় রাগ করলে খেতে চাইতাম না। আমার বাবা মা অনেক জোরাজুরি করতো তখন আমাকে একটু খাওয়ানোর জন্য। রাগ করে বলতাম একদিন না খেলে কি হয়। আজকে উপলব্ধি করছি একদিন না খেলে কত কষ্ট হয়। আচ্ছা, নীরব কোথায়? ও কি আমাকে এখানে বন্দি করে চলে গেছে? আর কোনোদিন আসবে না? আমি কি এভাবেই মরে যাব এখানে? আর কোনোদিন মাদাদিকে দেখতে পাবো না? এসব ভাবতে আমার কান্না পাচ্ছে। আল্লাহই জানে আমার সাথে কি হতে চলেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন নীরব আমার সাথে এমন করছে? কেন এত কষ্ট যন্ত্রণা দিচ্ছে? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, ওকে তো আমি চিনতামই না। তাহলে কিসের শোধ ওঠাচ্ছে নীরব আমার ওপর? আমি আবারও কেঁদে দিলাম। আজকে সারাটা দিন কেঁদেই পার করেছি। এখন অনেক মাথা ব্যথা করছে, চোখ জ্বালা করছে। আমি চোখ বন্ধ করলাম। চোখ বেয়ে অশ্রু পড়ছে, আমি চোখ বন্ধ করে রাখলাম। এখন নিশ্চয় আঁধার নেমে আসছে পৃথিবীতে, সেই সাথে আমার জীবনেও। আচ্ছা, মা কি জানে আমি আজ সারাদিন কিছু খাইনি? রোহান কি জানে আমাকে আমার স্বামী অত্যাচার করছে? কিন্তু তবুও রোহান নির্বিকার। এখন তো আর আমি ওর প্রেমিকাও না, আর তাছাড়া আমার জন্য কিছু অনুভব ও করে না। তবে কি সব নাটক ছিল? এখন আমি অন্য কারো স্ত্রী? রোহান নিয়ে ভাবা আমার জন্য পাপ। কি আশ্চর্য ব্যাপার, যার দায়িত্ব আমি, সেই আমাকে এভাবে বন্দি রেখে চলে গেছে। প্রমিতির মা তার দাদির রুমে বসে আছেন। তার শাশুড়ি আরাম করে ঘুমাচ্ছে। সে দুপুরে ঘুমিয়েছে, এখনো ওঠার নামই নেই। সে ডাকও দিতে পারছে না। প্রমিতির সাথে কথা বলার জন্য তার মন ছটফট করছে। সে নীরবকে কল লাগালো। নীরব ফোন ধরছে না। উনি কিছুটা বিচলিত হলো। প্রমিতি ঠিক আছে তো? এভাবে হুট করে যে প্রমিতির বিয়ে হয়ে যাবে সে কল্পনাও করেনি। মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজকে সকালে নীরব ফোন করেছিল, নীরব নাকি প্রমিতিকে নিয়ে তার গ্রামের বাড়ি যাবে। সকাল সকাল রওনা হয়েছে। গ্রামের নেটওয়ার্কের অনেক স্লো, তাই যোগাযোগ নাও হতে পারে এমনটাই জানিয়েছে নীরব। ওরা বুঝি ব্যস্ত আছেন।
প্রমিতির দাদি ঘুম থেকে উঠে বসলেন। মা, কখন উঠলেন? এই তো বৌমা, মাত্র। তুমি কাঁদো কেন? প্রমিতিকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে প্রমিতির কাছে ছুটে যাই। তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন তো জামাইয়ের সাথেই থাকতে হবে। আমি বুঝি বৌমা, মায়ের মন সবসময় সন্তানের জন্য বেকুল থাকে, কিন্তু তোমার মেয়েকেও তো সংসার করা লাগবে, তাই না? হুম, এক কাজ করো, জামাইকে ফোন দাও। দিয়েছিলাম, কিন্তু ধরে না। আবার দাও। না ধরলে আর দিও না। বউ নিয়ে ব্যস্ত আছে বোধহয়। নীরবের ঘুম ফোনের রিংটনে ভাঙল। সে ফোন হাতে নিয়ে দেখে প্রমিতির মায়ের ফোন। সে চোখ কষলে রিসিভ করলো, সালাম দিল। ওপাশ থেকে বলে ওঠে, বাবা, প্রমিতি কোথায়? নীরব নির্দ্বিধায় বলে, ঘুমাচ্ছে। আসলে সারাদিন অনেক জার্নি করেছে, শরীরের ওপর ধকল গেছে, তাই তো। আমরা কিছুক্ষণ আগেই পৌঁছেছি। হুম, আচ্ছা বাবা, তুমি আবার মেয়েটার খেয়াল রেখো। নীরব ফোন কেটে বাঁকা হেসে বলে, অনেক ভালো আর যত্নে রেখেছি আকবরের একমাত্র কন্যাকে। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। নীরব জানালার সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে। থেকে থেকে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। নীরব জানালার আরও ঘেঁষে দাঁড়ালো। হু হু করে বাতাস এসে তার গায়ে ধাক্কা দিচ্ছে। নীরবের ভালোই লাগছে ঠান্ডা বাতাস উপভোগ করতে। হঠাৎ বৃষ্টি শুরু হয়। গরম ভাবটা চলে গিয়ে চারিদিকে শীতল একটা আভাস ছেয়ে গেছে। সে এক দৃষ্টিতে বৃষ্টি পড়ার পানে চেয়ে আছে। তার কাছে এই বৃষ্টি ভেজা রাত খুব পরিচিত। নীরব একটা সিগারেট ধরালো। সে সিগারেটে ফুঁকছে আর প্রমিতির কথা ভাবছে। সে যদি ভুল না হয় তাহলে প্রমিতি আজ সকাল থেকে না খাওয়া। আজ সারাদিন কিছু খায়নি প্রমিতি। আসলে খায়নি বললে আংশিক ভুল হবে। বাক্যটা হবে নীরব তাকে খেতে দেয়নি, বাসায় আটকে রেখেছে। রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বাসার বাইরে এনে গ্যারেজে রেখেছে। যদিও বা তার রান্নাঘরে একটা গ্যাসের চুলা, 2টা হাঁড়ি, একটা কড়াই আর একটা করে প্লেট গ্লাস আর পিওর ইটের একটা ফিল্টার ছিল। সব কিছু এখন গ্যারেজে আছে। বাসায় শুধু এক জগ ভর্তি পানি আছে। সেই জগ থেকে সে আসার সময় 1 গ্লাস পানি খেয়ে এসেছে। এসব ভাবছে আর সিগারেট ফুঁকছে। সে অনুভব করলো তার ক্ষুধা পেয়েছে। সে চিল্লিয়ে তার কাজের লোককে ডাক দিল। কাজের লোক হন্তদন্ত হয়ে আসলো। নীরব তার দিকে তাকিয়ে বলে, রাতে রান্না বসিয়েছেন? আগে না। তাহলে এক কাজ করেন, দোকান থেকে কাচ্চি, রোস্ট, রেজালা, কাবাব, জর্দা, পোলাও কিনে আনেন। আচ্ছা জনাব। নীরব টাকা বের করে দিয়ে বলে, আপনার জন্য আনবেন। জি। লোকটা যেতে ধরলে নীরব আবারও বলে, পারলে বোরহানি কিনে আনবেন। আচ্ছা, বৃষ্টিটা একটু কমুক, তারপর যান। আমি বিছানায় বসে আছি। রাত 12টার বেশি বাজে। ভীষণ ভয় লাগছে। কুটকুটে অন্ধকার। বাইরে খুব জোরে জোরে বাস পড়ছে। বৃষ্টি হবে বোধহয়। কিছুক্ষণ আগেই কারেন্ট চলে গেছে, তাই আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না। আমি ভয়ে গুটিসুটি মেরে বসে আছি। আশেপাশে তাকানোর সাহস পাচ্ছি না। আমি ছোট্টবেলা থেকে অনেক ভীতু প্রকৃতির ছিলাম। আমি যে এই বাসায় একা অন্ধকারের মধ্যে বসে আছি, এটা ভাবতে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো বুঝি, আওয়াজ পাচ্ছি, কিন্তু দেখার উপায় নেই। কিছুক্ষণ পর পর অনেক বিকট শব্দ করে বাস পড়ছে। সেই সাথে বাস পড়ার শব্দে আমার আত্মা কেঁপে উঠছে। আমার খুব করে ডুকরে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমি জানি কেঁদে কোনো লাভ নেই। কেউ নেই আমার কান্নার শোনার, আমার কষ্ট দেখার কেউ নেই। রাত আরও বাড়তে লাগলো। আমি আর সহ্য করতে পারছিলাম না। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু খিদার জ্বালা অসহনীয়। আমার পিপাসা পেয়েছে। আমি আস্তে করে উঠে দাঁড়ালাম। মাথাটা ঘুরাচ্ছে, খুব দুর্বল লাগছে। টলমলে পায়ে এগোলাম আমি। বিছানার সামনে একটা টেবিলে পানি আছে। আমি যেই না পানির জগ হাতে নেব, অমনি এত জোরে বাস পড়ল যে ভয়ের চোটে আমার হাত থেকে জগটা পড়ে গিয়ে সব পানি মেঝেতে পড়ে গেল। আমি ধপ করে বসে পড়ে কেঁদে দিয়ে নিস্তেজ গলায় বলে উঠলাম, নীরব প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে যান। আমি বাসায় যাব, মায়ের কাছে যাব। প্লিজ নীরব, এইখানে আমার আর এক মুহূর্ত থাকলে মারা যাব আমি। নীরব প্লিজ, আমি আর পারছি না, আমি পানি খাবো, পিপাসায় মারা যাচ্ছি, প্লিজ। আমি আর কোনো দিন আপনার কাছে আসবো না, অনেক দূরে চলে যাব। প্লিজ নীরব, আমাকে ছেড়ে দেন, আমি পাগল হয়ে যাচ্ছি।
আমার অনেক ভয় করছে, আমি অন্ধকারে থাকতে পারি না। এসব কথা বিড়বিড় করতে করতে একসময় আমি ঘুমিয়ে গেলাম। নীরব খেতে বসেছে। খেতে বসতে দেরি হয়ে গেছে। খেতে বসে মুডটা ভালো হয়ে গেছে। কাচ্চি, রোস্ট, কাবাব, বোরহানি সব আছে। শুধু রেজালা কিনতে পারিনি, দোকানে নাকি ছিল না। তবে কাচ্চিতে মাংস আছে, আবার রোস্টও আছে। তাই রেজালার প্রয়োজন বোধ করছে না নীরব। সে বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে, খুব টেস্ট খাবারগুলোর। কাচ্চির মাংসটা এত নরম যে হাত দেওয়ার সাথে সাথে খুলে খুলে আসছে। রোস্টটাও বাদাম বাটা দিয়ে বানানো। সে খেয়ে নিল। তখনই কাজের লোকটা এগিয়ে এসে ফিরনির প্যাকেট দিয়ে বলে, জনাব, জর্দা পোলাও ছিল না, তাই ফিরনি কিনে আনলাম। ভালো করেছে, দাও ফিরনিটা। লোকটা নীরবকে ফিরনি দিল। নীরব হাতে নিল, সাথে চামচ নিয়ে খেতে খেতে রুমে গেল। বৃষ্টি অনেক আগেই থেমে গেছে, কিন্তু শীতল হাওয়া এখনো বইছে। সে খাওয়া শেষ করে বিছানায় গায়ে দিল। শোয়ার আগে মোবাইলটা পাশে রাখলো। মোবাইলটার দিকে কি মনে করে একবার তাকালো। তারপর নিজে আনমনে হেসে ওঠে। এই মোবাইলটা আর তার মাঝে কোনো পার্থক্য কি আছে? মোবাইলটাও ইমোশনলেস, সেও। তার মাঝেও কোনো আবেগ নেই, দুঃখ, কষ্ট, বেদনা, সুখের অনুভূতি নেই। নীরবের মনে হয় সে কোনো যন্ত্র, মোবাইলটার মতো। তার যদি কোনো মন থেকেও থাকে, তবে সেটা একদম ভ্যালুলেস, কোনো কাজে আসে না তার। মনটা বেকার করে বসে থাকে সারাদিন। আচ্ছা, সেসব কেন ভাবছে? আলতু ফালতু কথা। নীরব ঘুমানোর চেষ্টা করলো। হঠাৎ একটা ফোন আসলো। সে ফোন রিসিভ করলো। তার এক পরিচিত ভাই, চিটাগাঙে থাকে। নীরব তার সাথে কথা বলতে লাগলো। হ্যালো। হ্যাঁ নীরব ভাই, ভালো আছেন? আছি। আপনার কি খবর? ভালোই। আপনি নাকি আমাদের এলাকায় আসছেন? হ্যাঁ, কালকে আসছি। ভাই, তাইলে কালকে আমার বাসায় দাওয়াত, আসবেন প্লিজ। নীরব একদণ্ড ভেবে বলে, না ভাই, পারবো না। কালকে সকালে রওনা দেব, ঢাকা যেতে হবে কালকেই। কেন ভাই, কোনো কাজ আছে? কালকেই তো এলেন। জরুরি কাজ না থাকলে আগামীকালকে থাকেন, আমার বাসায় দাওয়াত খেয়ে তারপর রওনা দেন। কতদিন দেখা হয় না। নীরব মনে মনে বলে, কালকে থেকে গেলে আমার বউ না খেয়ে বোধহয় মারাই যাবে। এদিকে আমি দাওয়াত খাবো, ওদিকে প্রমিতি না খেয়ে থাকবে। কালকে সকালে রওনা দিলে বিকেল হয়ে যাবে পৌঁছাতে। আর যদি দাওয়াতে চাই, তাহলে চিটাগাং থেকে রওনা দিতেই বিকেল হবে। পৌঁছাতে পৌঁছাতে তাহলে অনেক রাত হবে। এতক্ষণ না খেলে প্রমিতির অসুবিধা হবে। তাই নীরব বলল, না ভাই, মাফ করেন, এর পরের বার আসবো। ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। রাখি তাহলে। জি। নীরব ফোনটা কেটে দিল। হুট করে খুব অস্থির লাগতে শুরু করলো। কেন এমন লাগছে সে জানে না। নীরবের মায়ের খুব ইচ্ছে ছিল নীরবের জন্য একটা লাল টুকটুকে বউ আনবে, যার পরনে লাল শাড়ি থাকবে। ভালোবাসা দিয়ে নতুন বউয়ের আঁচল ভরিয়ে রাখবে। নীরবের মা বলতো, সবাই নতুন বউয়ের আঁচলে বাড়ির চাবি বেঁধে দেয়, কিন্তু আমি ভালোবাসা বেঁধে দেব। নীরব তার মায়ের এই ইচ্ছা পূরণ করেছে। সে একটা লাল বউ এনেছে, লাল শাড়ি পরিয়ে বাসায় এনেছে, কিন্তু নতুন বউয়ের আঁচলে আর ভালোবাসা বেঁধে দেয়া হয়নি, আর হবেও না। আচ্ছা, সে কি প্রমিতিকে ভালোবাসে? মস্তিষ্ক সাথে সাথে জানান দিল, ভালোবাসা আবার কি? নো রেজাল্ট ফাউন্ড। অর্থাৎ সে প্রমিতিকে ভালোবাসে না, আর বাসবেও না। কারণ নীরব ভালোবাসায় বিশ্বাসী না, ভালোবাসা নেই। এই নিয়ে সে একটা ছোটোখাটো থিওরি বের করেছে। তার আবিষ্কার করা থিওরিটা কিছুটা এমন, আমরা কিসের মাধ্যমে ভালোবাসি? উত্তর হলো মন। সবাই এটা বলে তো। উদাহরণ, আমি তাকে মন থেকে ভালোবাসি। এবার আসি আর একটা প্রশ্নে, মনের অবস্থান কোথায়? এটার উত্তর হলো বুকের বাম পাশে। এই পর্যন্ত কি সবাই একমত? এখান থেকেই নীরবের থিওরি শুরু। এবার সূক্ষ্মভাবে বিষয়টি নিয়ে ভাবি। আমরা আসলে কাউকে ভালোবাসি না, কারণ মন বলতেই কিছু নাই। তো ভালো কিভাবে বাসবো? বুকের বা পাশে যা আছে তা হলো হৃৎপিণ্ড। এক্স রে করলে এটাই পাওয়া যায়। এক্স রে করে মনের অস্তিত্ব পাওয়া যায়নি, সুতরাং মন বলতে কিছু নেই। তাও কেউ কেউ বলবে, ওই বুকের বা পাশে যেটা ডিপ ডিপ করে নড়ছে, সেটা দিয়ে ভালোবাসি আমরা, ওটাই মন। নীরব তাদেরকে নিয়ে ভাবে না, কারণ ওই দলের মানুষজন হলো আস্ত গাধা। নীরব উঠে বসলো। ইদানিং কি যেন হয়েছে তার, রাতে ঘুম আসে না, ফলে বেশিরভাগ দিনই তাকে জেগে থাকতে হয়। সে স্মৃতিচারণ করতে লাগলো। একটা কথা আছে, নারীবাদী কথা, তা হলো অল ম্যান ইজ ডগ। এই কথাটা একদম ভুল। আসলে কেউ বিশ্বাস করুক বা না করুক, মেয়েদের চেয়ে ছেলেদের ইমোশন বেশি স্ট্রং হয়।
মেয়েরা কেঁদে নিজেকে হালকা করে নেয়, কিন্তু ছেলেরা তা করে না। ছেলেরা প্রতিটা ব্যথা আঘাত নিজের মধ্যে পুষে রাখে, তাই যন্ত্রণাও সইতে হয় মেয়েদের চেয়ে বেশি। আর তারা যদি একবার একজনকে ভালোবাসে সত্যিকার অর্থে, তবে তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না। নীরবের মনে আছে সেই সিকিউরিটি গার্ডটার কথা। একটা অজানা লোক কিভাবে তাকে সাহায্য করেছিল। তাদের হাসপাতাল নিয়ে যায়, তারপর সে নীরবের কাছ থেকে নীরবের বাবার ফোন নাম্বার নেয়। তখন নীরব তাকে বলে, আমার বাবা আসতে পারবে না। সিকিউরিটি গার্ডের লোকটা বলে, কেন? বাবা হাঁটতে পারে না মানে? নীরব কাঁপা গলায় বলে, অ্যাক্সিডেন্টে বাবা পায়ে ব্যথা পেয়েছে। এই কথা বলার পর নীরব লোকটার চোখের দিকে তাকিয়েছিল। লোকটার চোখ পানিতে ভরে উঠেছিল। এরপর লোকটা কাকে যেন ফোন দেয়। কিছুক্ষণ পর সিরাজকে কয়েকজন লোক ধরে ধরে হাসপাতালে আনে। সিরাজ স্ত্রীর এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। সে পাথরের মতো শক্ত হয়ে বসে থাকে। সেই দিন বেগম ভোর 4টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একটা জীবন শেষ হয়ে যায় কেবল একজন মুখোশধারী জানোয়ারের শারীরিক চাহিদা মেটানোর জন্য। একটা পরিবার ভেঙে চুরমার হয় মানুষ নামে অমানুষের হাতের কবলে পড়ে। বেগম মারা যাওয়ার পর নীরবের বাবার কোনো বোধ শক্তি ছিল না। তারা যখন বেগমকে কবর দিয়ে বাসায় ফিরছিল তখন লোকটাও তাদের সাথে ছিল, কিন্তু প্রতিবেশী সমাজের একদল কুলাঙ্গার সিরাজকে তার নিজের বাসায় ঢুকতে দেয় না, গালিগালাজ করে বের করে দেয়। নীরব নির্বাক দর্শকের মতো প্রতিটা মানুষের কর্মকাণ্ড দেখছিল। তার বাবা কান্নায় ভেঙে পড়ে। সেই সময় আবারও সিকিউরিটি গার্ডটাই তাদের হেল্প করে, তাদেরকে একটা বস্তিতে নিয়ে যায়। 2 দিন পর সিরাজ জামিলের বিরুদ্ধে কেস ফাইল করে। মিডিয়ায় খবরটা লিক হয়, প্রতিটা চ্যানেলে ব্রেকিং নিউজ আসতে থাকে। প্রভাবশালী বিজনেসম্যান আকবর করিমের ভাই জামিল তাদের অফিসের এক নারী কর্মচারীকে ধর্ষণ এবং পরে হত্যা করে। চারিদিকে তখন হইচই পড়ে যায়। তখন আকবর সিরাজকে ফোন দিয়ে আবারও টাকা দিতে চায়, কিন্তু সিরাজ তার স্ত্রীর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবেই, তাই আবারও রাজি হয় না। তখন আকবর ফোনে হুমকি দেয় সিরাজকে মেরে ফেলার। সিরাজ আকবরকে বলে, তুই একটা অমানুষ। নীরব তার বাবার দিকে তাকে বলে, উনি না অনেক ভালো, তুমি তো বলেছ। না রে বাবা, এই লোক মানুষই না, অমানুষ একটা। নীরব ভুরু কুঁচকে বিড়বিড় করে, তবে কি আমি ওনার মতো অমানুষ হব? বাবাকে আর প্রশ্নটা করা হলো না নীরবের। তার আগে গেট ভাঙার আওয়াজ পেল। সিরাজ বুঝে যায় যে আকবর তাকে মেরে ফেলবে। সে নীরবকে পাশের বাসায় যেতে বলে পেছনের গেট দিয়ে। গেটটার সামনে একটা আলানা এনে রাখে যেন কেউ না বোঝে এটা কোনো গেট। নীরব বাবার যাওয়ার দিকে চেয়ে থাকে। কিছুক্ষণ পর তার বাবার গঙ্গানির শব্দ পায়। সে জানালা ফাঁক করে দেখে অনেকগুলো লোক তার বাবাকে পেটাচ্ছে, বেধরম পিটিয়ে যাচ্ছে। তার বাবার নাক মুখ রক্তে ভরে গেছে, সাদা শার্টে রক্ত ভেসে উঠেছে। নীরব চিল্লাতে যাবে অমনি তাদের পাশের বাসার বুড়ি মহিলাটা তার মুখ চেপে ধরে জানালা লাগিয়ে নীরবকে বুকে চেপে ধরে। নীরব খুব করে চাচ্ছিল বাবার কাছে ছুটে যেতে, কিন্তু পারেনি বা নিয়তি চায়নি। সে বেঁচে গেছে। এখন ভাবে কেন বেঁচে গেল, মরে গেলেই ভালো হতো। সেদিনই নীরব তার নিজের মধ্যে থাকা মনুষ্যত্বকে বিসর্জন দিয়েছিল। তার কান্নাও কেউ দেখেনি, তার কষ্ট কারো চোখে পড়েনি। প্রকৃতি বড় নিষ্ঠুর, সবাই দেখে কিন্তু খামোশ থাকে। আলো ফুটতে শুরু করেছে। নীরবও রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। এত সকাল সকাল রওনা দেওয়ায় মোটেও ইচ্ছে ছিল না তার, তবুও দিল। নীরবের ফ্লাইটে করে যাওয়ার ইচ্ছে থাকলেও তাকে এক প্রকার বাধ্য হয়ে গাড়ি নিয়ে ফিরতে যাচ্ছে, কারণ সে ঢাকা থেকে আসার সময় গাড়ি নিয়ে এসেছিল। এখন চিটাগাংয়ে তো আর গাড়িসহ ড্রাইভারকে রেখে আসা যায় না, তাই গাড়িতে করে আসতে হলো। সকাল হয়, এসি ছাড়েনি। কালকের বৃষ্টি হয়, আজকে ঠান্ডা ভাবটা রয়ে গেছে। সে জানালা খুলে দিয়ে চোখ বুজে নিল। কালকেও ঘুম হয়নি, চোখগুলো লাল হয়ে আছে না ঘুমানোর ফলে। এমন না ঘুমিয়ে দিন পার করলে সে তো পাগল হয়ে যাবে। ইদানিং আবার আরেক ঝামেলা শুরু হয়েছে, কোনো কারণ ছাড়াই তার অস্থির লাগতে শুরু করে। মনে হয় কিছু একটা হয়ে যাচ্ছে, অথচ সে কিছুই জানে না বা কিছুই করতে পারছে না। এই সমস্যা দুটি রিসেন্টলি শুরু হয়েছে যেদিন প্রমিতির সাথে তার প্রথম দেখা হয়। আকবরের মৃত্যুর পরের দিন যখন নীরব প্রমিতির বাসা যায়, সেদিন সাদা কালারের একটা কামিজ পরে সোফায় বসে কাঁদছিল।
প্রমিতির বাসায় ঢুকতেই নীরবের চোখ আটকে যায় প্রমিতির কান্না মিশ্রিত মলিন মুখটার দিকে। প্রমিতিকে দেখে তার বুকে কি যেন হলো, ঠিক বুকের বাঁ পাশটায় ব্যথা করে উঠল। মনে হচ্ছিল তার বুকের ভেতর ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। সে তো বুকে হাত দিয়েও দেখেছিল বুকের ভেতর কি হচ্ছে তা জানার জন্য, কিন্তু আফসোস সে জানতে পারেনি, বুঝতেও পারেনি কি হয়েছিল তার। হয়তোবা বিধাতা তাকে সেই ক্ষমতা দেননি। ড্রাইভার ক্যাসেট অন করলো, গান বেজে উঠল। নীরবের কানে গানের ধ্বনি ভেসে উঠতে লাগলো। আমার সোনার ময়না পাখি, কোন দেশেতে উইরে গেলি রে, দিয়া মোড়ে ফাঁকি। আমার সোনার ময়না পাখি, সোনা বরণ পাখিরে আমার, কাজল বরণ আখি। এতটুকু শুনে নীরবের প্রমিতির কথা মনে পড়ে গেল। প্রমিতির চোখগুলো ডাগর ডাগর, অদ্ভুত সুন্দর দেখতে আখি জোড়া, কালো মণির ওপর গোলাপের পাপড়ির মতো চোখের পাপড়িগুলো। কিন্তু সে প্রমিতিকে কাজল পরতে দেখেনি কখনো। একবার দেখতে হয়তো সে আবারও গান শোনায় মনোনিবেশ করল। দিবা নিশি মন চায় রে, বাইন্দা তোরে রাখি রে, আমার সোনার ময়না পাখি, দেহ দিছি পানরে দিছি, আর নাই কিছু বাকি। নীরব মনে মনে বলে ওঠে, হোয়াট রাবিশ, কারোর জন্য কেউ দেহ কেন দিবে, আর প্রাণী বা কেন দিতে যাবে। কি আজব গানটার লিরিক্স। সে চোখ বন্ধ করে ফেলে। প্রচণ্ড ঘুম পাচ্ছে তার, গান বেজেই যাচ্ছে, আমার সোনার ময়না পাখি। গানটার ভলিউম আস্তে আস্তে কমে যাচ্ছে, এখন আর শোনাই যাচ্ছে না। প্রমিতির মা রান্নাঘরে রান্না করছে, অনেক দিন পর রান্নাঘরে রান্না করছে। আগে কখনোই সে রান্নাঘরে আসতোই না, সব সময় সার্ভেন্ট রান্না করত। সে শুধু কি খাবে তা বলে চলে যেত। আজ অনেক দিন পর রান্না করছেন। এই 1 মাসে তাও 2 জন সার্ভেন্ট ছিল, ওরা অগ্রিম বেতন নিত, এর জন্য এই মাসটা কাজ করেছে। এই নতুন মাস পড়তেই তারা চলে গেল। সে আটকাতে গিয়েও পারল না আটকাতে, কারণ থাকলেই তো টাকা দিতে হবে তাকে। তার হাত পুরো ফাঁকা। নীরব কিছু টাকা দিয়ে গিয়েছে, সেই টাকায় আজকে বাজার করে এনে রান্না চালিয়েছে। ঘামে দরদর করে ঘামছে সে। রান্না করার জন্য সবজি কেটে নিল, ভাত বসিয়েছে চুলায়, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সে রান্না করছে আর প্রমিতির কথা ভাবছেন। মেয়েটা ফোনটা এই বাসায় রেখে গেছে, ফোনটা সঙ্গে নিলে কিছুক্ষণ পরপর কল করে মেয়ের খবর নেওয়া যেত, কিন্তু না, আর তা সম্ভব নয়। বারবার নীরবকে কল করাও কেমন দেখায়। কিন্তু মায়ের মন কিছুই মানতে চায় না। 3 বার স্বনীরবকে ফোন করেছে আর প্রমিতির সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু 3 বারই নীরব এড়িয়ে গেছে ব্যাপারটা। প্রথমবার বলল প্রমিতি ঘুমাচ্ছে, দ্বিতীয়বার বলল সে বাইরে গেছেন, তৃতীয়বার বলেছে প্রমিতির পাশের বাসায় গেছে। এবার তার কিছুটা সন্দেহ হচ্ছে, নীরব কি তাকে মিথ্যে বলছে, আর প্রমিতির সাথে কেন তাকে কথা বলতে দিচ্ছে না। সে কি একবার নীরবের বাসায় যাবে। এসব ভাবতে ভাবতেই ভাত উথলে আসলো। সে দ্রুত চুলা বন্ধ করে ভাত নামালো। দুপুর হয়ে গেছে, তার শাশুড়ির ঔষধ খাওয়ানোর সময় হয়ে গেছে। এই পৃথিবীতে আপন বলতে কেবল তার মেয়ে আর এই বুড়ি শাশুড়ি আছে। নীরব বাসার গেটে এসে পৌঁছালো। পুরোটা পথ ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে সে। বাসার ভেতর ঢুকে চাবি বের করে তালা খুলে ফ্ল্যাটে ঢুকলো। পুরো ফ্ল্যাট অন্ধকার। এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, কোনো রুমেই আলো জ্বালা নেই। সে ডাইনিং রুমের আলো জ্বালিয়ে দিল। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই বড্ড দেরি হয়ে গেছে বাসায় ফিরতে। সে বেডরুমে গেল, দরজা খোলা, নীরব ভিতরে ঢুকলো। এই রুমটাও অন্ধকার। সে লাইট অন করতে চমকে ওঠে। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেছে প্রমিতিকে বিধ্বস্ত অবস্থায় দেখে। প্রমিতির মুখটা শুকিয়ে গেছে, বিছানায় প্রমিতি হাত পা ছড়িয়ে শুয়ে আছে, সারা বিছানা রক্তে ভেসে গেছে। নীরব দ্রুত প্রমিতির কাছে গেল কি হয়েছে তা জানার জন্য। সে প্রমিতিকে উঠে বসালো। মেয়েটা ঘুমাচ্ছে বোধহয়, নাকি অজ্ঞান হয়ে গেছে। নীরব বেশ বিচলিত হলো, তার কেমন জানি লাগছে। প্রমিতির গা ভীষণ গরম। নীরব ভীষণ ভয় পেয়ে গেল। বেশি লাগছে যে রক্ত কোথা থেকে আসলো। সে প্রমিতিকে ডাক দিতে লাগে, প্রমিতি, এই প্রমিতি। সে দেখলো প্রমিতি নড়ে চড়ে উঠল। মনের ভয়টা কিছুটা হলেও দূর হলো। প্রমিতি ওঠো, চোখ খোলো। কারো গলার আওয়াজ আমার কানে বেজে উঠল। আমি আস্তে করে চোখ খুললাম। চোখ খুলতে দেখে আমি আধ বসা হয়ে নীরবের ওপর ভর দিয়ে বসে আছি। নীরব আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে।
আমি কেঁদে দিলাম আর ওকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে উঠলাম, আমাকে প্লিজ বাঁচতে দাও, আমি মারা যাব। নীরব আমাকে বিছানায় শুয়ে দিল আর বলল, কিছু খাবে? হুম, দাঁড়াও আমি ভাত আনছি, বলে চলে গেল। কিছুক্ষণ বাদে একটা প্লেটে করে ভাত আনলো, এনে আমার সামনে রাখলো। 2 দিন যাবত না খাওয়ায় আমার খুব খিদে পেয়েছে। আমি যেই না খাবার প্লেটটা নেব, অমনি ছো মেরে প্লেটটা আমার কাছ থেকে নিয়ে নিল আর বলল, এত কিসের তাড়া, একটু পর খাও। আমি ওর দিকে অসহায়ের মতো করে তাকিয়ে বলি, প্লিজ নীরব, আমি আর নিতে পারছি না। আমি 2 দিন ধরে কিছু খাই না, আজকে না খেলে মারা যাব। 2-3 দিন না খেলে কেউ মরে না। তোমার বডিতে কিছু পরিমাণ শর্করা জমে আছে, সেগুলো এখন কাজে লাগছে। শর্করাগুলো ভেঙে গ্লুকোজ তৈরি হবে, ডোন্ট ওয়ারি। আমাকে প্লিজ খেতে দাও। নীরব আমার পাশে বসে বলে, তোমার জন্যই তো আনছি, খাওয়ার আগে যে একটা কাজ করতে হবে। কি? জামিলকে কল দাও। আমি প্রথমে বুঝলাম না কার কথা বলছে, তাই বললাম, কাকে? ঢং পরে করো, আগে কল দাও তোমার চাচাকে। চাচ্চুকে কেন কল করব? আমি প্রশ্ন করা পছন্দ করি না, কল দাও রাইট নাও। আমার কাছে ফোন নেই, আমার ফোনটা নাও, বলে ওর ফোন আমার হাতে দিল। নাম্বার জানি না তো, মুখস্থ নাই? না। নীরব চোখ বন্ধ করে কি যেন ভাবতে লাগলো, এরপর চোখ খুলে বলে, তাইলে তোর খাওয়া নাই, নাম্বার কেন জানিস না? প্রচণ্ড রেগে ও চিল্লিয়ে। ওকে চিল্লাতে দেখে আমি কেঁদে দিলাম। এবার নীরব শান্ত হয়ে বলে, তোমার ফোন কই? বাসায়। আচ্ছা, বলে আমাকে প্লেট এগিয়ে দিল, নাও খাও। আর রক্ত কিসের? আমি আমতা আমতা করতে থাকি, পিরিয়ড হয়েছে নাকি? হুম। তুমি কি ছোট মেয়ে যে এখন এসব সামলাতে পারো না? আমি তার কথার জবাব না দিয়ে খেতে লাগলাম। নীরব আমার দিকে কিছু সময় চেয়ে থাকে, তারপর বেরিয়ে যায়। আমি খেয়ে শুয়ে পড়ি। এখন অনেক আরাম লাগছে, কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ি। কারো আওয়াজে ঘুম ভাঙলো আমার, চেয়ে দেখি নীরব। এত ঘুম কিভাবে ঘুমাও? আমি কিছু বললাম না। ও স্যানিটারি ন্যাপকিন আর একটা কামিজ আমাকে দিয়ে বলে, ফ্রেশ হয়ে আসো। আমি প্যাকেটটা হাতে নিয়ে দ্রুত বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই ও আমার কানে ফোন গুঁজে দিয়ে বলে, তোমার চাচাকে বলবা বাংলাদেশে আসতে, ফোন লাউড স্পিকারে দাও। চাচা ফোন ধরলো। প্রথমে আমাকে চিনতে পারলো না, পরিচয় দিতে হলো। আমি নীরবের দিকে তাকিয়ে বলি, চাচা বাংলাদেশে আসেন। উনি চিল্লিয়ে বলে, দেখ প্রমিতি, আমি কোনো টাকা দিতে পারবো না, আমাকে ফোন দিতে মানা করেছি না? কেন ফোন দিচ্ছ? আমি তোমাদের কেউ হই না, আমাকে বিরক্ত করবে না, আমি কোনো টাকা দিতে পারবো না, কথা ক্লিয়ার। বলে ফোন কেটে দিল। আমি কান্নায় ভেঙে পড়লাম আর নীরব হতভম্ব হয়ে গেল। জামিল মাত্র কি বলল, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এর মানে কি? আসলে চাচা, তোতলামা বাদ দিয়ে সোজা কথা বলো, আমি ভনিতা করা পছন্দ করি না। প্রমিতি নীরবের দিকে তাকালো। নীরবের চোখ লাল হয়ে আছে। সে যতবারই নীরবের চোখের দিকে তাকিয়েছে, ততবারই নীরবের চোখ লাল দেখাচ্ছে। কেন যে ওর চোখ এমন লাল থাকে? চোখে কি কোনো সমস্যা আছে? কি হলো, চুপ হয়ে গেলে কেন? প্রমিতি নীরবের ধমক খেয়ে কেঁপে উঠল। তারপর আস্তে করে বলে, বাবা মারা যাওয়ার পর মা চাচ্চুকে ফোন করে আর্থিকভাবে সাহায্য চেয়েছিলেন। সেই দিন থেকে চাচ্চু আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, টাকা দিবে না বলে সাফ মানা করে দেয়। কেন? জানি না। দাদির চিকিৎসার সময় উনি হেল্প করেননি। নীরব মনোযোগ দিয়ে প্রমিতির প্রতিটা কথা শুনল আর অতি আগ্রহের সাথে প্রমিতিকে অবলোকন করছে। প্রমিতি কান্নায় ভেঙে পড়েছে। নীরব প্রমিতির দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। প্রমিতি করুণ দৃষ্টিতে নীরবের দিকে তাকালো। প্রমিতির চোখ যদি কথা বলতে পারত, তাহলে বুঝি নীরবকে প্রশ্ন করত, আমি কাঁদছি আর এদিকে তুমি হাসতে পারলে? বিবেক বাধা দিল না। নীরব প্রমিতির সেই করুণ চাহনি উপেক্ষা করে শব্দ করে হেসেই চলেছে। প্রমিতি চুপ হয়ে গেল। আসলে নীরবের সামনে কাঁদার কোনো মানেই হয় না। ও কোনো দিনই তার কষ্ট বুঝবে না, বরং তাকে বারংবার লাঞ্ছনা করবে। কি দরকার নিজে থেকে নীরবের কাছে হাসির পাত্র হওয়ার? তুমি তো আসলে অভাগী। প্রমিতি নীরবের দিকে তাকালো, ওর চোখ বরাবর চোখ রাখলো। প্রমিতি নীরবের দিকে চোখ বরাবর তাকানোর ফলে নীরব কিছুটা আনইজি ফিল করতে লাগলো। সে অস্বস্তি নিয়েই প্রমিতিকে বলে, অন্যদিকে তাকিয়ে কথা বল, আমার অস্বস্তি হয়। প্রমিতির চোখ সরিয়ে নিল। নীরব একটা শুকনো কাশি কেসে বলে, তো বলতে চাচ্ছ তোমার চাচ্চু তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখেনি?
না, জাস্ট বিকজ টাকা দিবে না বলে। হুম, কিন্তু কেন? তোমার চাচা আর বাবার তো রগে রগে মিল। তাইলে ভাইয়ের মেয়ে আর বউয়ের এমন দুর্দশার দিন তিনি মুখ ফেরালেন কেন? প্রমিতি কিছুটা উচ্চস্বরে বলে, বললাম তো জানি না। প্রমিতির উচ্চস্বরে কথা বলায় নীরবের রাগ উঠে গেল। সে তেড়ে এসে প্রমিতির গাল চেপে ধরে বলে, আমার সামনে খবরদার উঁচু গলায় কথা বলবা না। প্রমিতি ব্যথায় কুঁকড়ে ওঠে। নীরব তার গাল ছেড়ে দিয়ে ফুঁসতে লাগে। সে নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। খুব করে মন চাচ্ছে প্রমিতিকে মেরে সব প্রতিশোধ ঝেড়ে ফেলুক। প্রমিতিকে মেরে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু এমনটা করে লাভ নেই। তাই তার চাওয়াটাকে প্রাধান্য দিল না। সে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগে, মূলত রাগ কমানোর জন্য এমনটা করছে। এদিকে প্রমিতির গালে হাত দিয়ে বসে বসে কান্না করছে। তার গাল এত জোরে চেপে ধরেছে যে তার গাল লাল হয়ে গেছে। নীরব চোখ খুলে বলে, মুখ থেকে যেন কোনো শব্দ না বের হয়, আর একটা শব্দ আমার কানে আসলে আবার 2 দিন না খাইয়ে রাখবো। প্রমিতি অদ্ভুতভাবে নীরবের দিকে তাকালো। নীরব হনহন করে চলে গেল। নীরব হাঁটতে হাঁটতে রাস্তার ধারে চলে এসেছে। তার হুঁশ নেই সে কোন দিকে হাঁটছে, তবে হেঁটেই যাচ্ছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় সে এক জায়গায় সাইড হয়ে দাঁড়ায়। নীরবের মাথায় ঘুরপাক খাচ্ছে জামিলের বলা প্রতিটা কথা। শালা কত বাটপার হলে একটা মানুষ নিজের রক্তের আত্মীয়ের সাথে এমন করে। যে ভাই নিজের থেকেও বেশি ভালোবাসতো তার সাথেই প্রতারণা। নীরব যতদূর জানে জামিলের নিজের কোনো সম্পত্তি নেই। আকবরের টাকায় ব্যবসা দাঁড় করায় আমেরিকায় সেটেলড হয়েছে। যার টাকায় চলতো ফিরতো খাইতো তাকেই টাকার গরম দেখাচ্ছে। হাস্যকর। নীরব ভাবতে লাগলো, এখন সে প্রতিশোধ কিভাবে নিবে, কার থেকেই বা নিবে? যেদিন আকবর সাহেবের কোম্পানি সে দখল করে নেয় সেদিন রাতে আকবর সাহেব স্ট্রোক করে মারা যান। আকবরের মৃত্যুর খবর শুনে নীরব থমকে যায়। পাক্কা 15 বছর ধরে সাজানো প্ল্যান এক নিমিষে শেষ হয়ে যায়। নীরবের পরিকল্পনা ছিল আকবরের কাছ থেকে তার ধন সম্পদ সব কেড়ে নিয়ে তাকে ফকির বানাবে। প্রমিতির সাথে এমন কিছু করা তার প্ল্যানের অংশ ছিল না। ইনফ্যাক্ট সে তো প্রমিতির কথা ভুলে গিয়েছিল। কিন্তু যখন আকবর করিম ইন্তেকাল করেন এটা নীরব মানতে পারছিল না। খেলা শুরু করার আগে সব শেষ হয়ে যেতে ধরেছিল আকবরের মৃত্যুর পর। কিন্তু নীরব তো সেটা হতে দিবে না। তাকে তো প্রতিশোধ নিতেই হবে আকবর আর জামিলের কাছ থেকে। সে মনে করে জামিলের চেয়ে আকবর বেশি দোষী, কারণ সে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। আকবর যদি তার ভাইকে খারাপ কাজ করার সময় সাপোর্ট না দিত তবে জামিল কোনোদিন সাহস পেত না এমন জঘন্য কাজ করার। কিন্তু আকবর তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে আরও উস্কে দিত। তাই তো পাপ কমার চেয়ে আরও বেড়ে গেছে। নীরবের মোটেও ইচ্ছে ছিল না প্রমিতিকে বিয়ে করে অত্যাচার করার, কিন্তু উপায়ও নেই। কার কাছে সে শোধ তুলবে? কাউকে না কাউকে তো তার প্রতিশোধের আগুনে জ্বলতে হবে। নীরব ভেবেছিল, জামিল যদি জানে প্রমিতি তার কাছে আছে, কষ্টে আছে, তাহলে প্রমিতির জন্য ছুটে আসবে বাংলাদেশে। কিন্তু এমন তো কিছুই হলো না। তার সমস্ত পরিকল্পনা চিন্তা ভাবনা ভেস্তে গেল। সে বুঝে পাচ্ছে না এখন কি করবে। প্রমিতিকে অত্যাচার করে এখন কোনো লাভও নেই। কিভাবে জামিলকে দেশে আনবে? নীরব নিজে আমেরিকায় গিয়ে কিছুই করতে পারবে না। তার পরিকল্পনা ছিল জামিল দেশে আসলে তাকে কোনো এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাবে, আর জামিলকে ঢাকা আনার জন্য প্রমিতিকে কাজে লাগাবে। কে জানতো ব্যাটা এমন হারামি। নীরবের বেশ খুশিও লাগছে এই ভেবে যে তার চেয়েও খারাপ মানুষ আছে। যাক, ব্যাপারটা ভালো। হঠাৎ কেউ একজন পেছন থেকে তার শার্টটা টান দিল। নীরব বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখে একটা 10-12 বছরের ছেলে তাকে ডাকছে। নীরব দেখল ছেলেটার জামা ছেঁড়া, চুলগুলো উস্কো খুস্কো, রোগা চেহারা। মনে হয় না খাওয়া 2-3 দিন ধরে করে। স্যার, 10 টাকা দিবেন? নীরব ভুরু কুঁচকে বলে, 10 টাকা দিয়ে কি করবি? খাবার কিনে খাবো, খুব খিদা পাইছে। বাসায় খাবার নেই? আমার তো বাসায় নেই। নীরবের বুকটা হু হু করে ওঠে। সে নম্রভাবে বলে, বাসা নেই কেন? আব্বা আম্মা কেউ নাই, আমি ছোট থাকতে মারা গেছে। একলা একলা থাকি। আগে টোকাইদের কাজ করতাম, মাঝে অসুস্থ হয় কাজ থেকে বের করে দিচ্ছে। 3 দিন ধরে খাই না। কিছু টাকা দেন। 5 টাকা দিলেও হবে, অনেকের কাছেই চাইছি, দেয় না, ভাগায় দেয়, বলে আমি নাকি নোংরা। নীরব বলে, চাইতে গেলি কেন? চুরি করতি? ছেলেটা রুক্ষ গলায় বলে, ছি ছি, চুরি করা পাপের কাজ, আল্লাহ পাপ দিবে।
নীরবের চোখ ভরে উঠল। সে এই ছেলেটার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে, তবে আংশিক। তার মনে আছে তার বাবা মারা যাওয়ার পর তাকে নিয়ে বুড়ি মহিলাটা থাকতো, কিন্তু কিছুদিন পর বুড়ি মহিলা অসুস্থ হয়ে যায়। নীরব তার সেবা করত, একটা গ্যারেজে কাজ নিয়েছিল, কিন্তু গ্যারেজের মালিক তাকে 1 মাস পর ছাঁটাই করে দেয়, কোনো পারিশ্রমিক পর্যন্ত দেয় না। নীরব তার কাছে টাকা চাইতে গেলে তাকে মারধর করে, তারপর আর কি ভিক্ষা করতে শুরু করলো। সেখানেও মারধর খেতে হয়েছিল, টানা 4 দিন অনাহারে থেকেছে, সব সহ্য করেছে। উপায় না পেয়ে একজনের পকেট মার করে টাকা এনে খাবার খায় আর বুড়ির জন্য ঔষধ কেনে। কি হলো স্যার, টাকা দিবেন না? নীরব বলে, চুরি কর। বললাম তো করবো না, না খেয়ে মরবো, তো চুরির টাকায় খাবো না। নীরব ছেলেটাকে বলে, তুই আমার সাথে চল। কোথায়? তোকে খাওয়াবো। সত্যি? হুম। নীরব ছেলেটাকে খাবার কিনে দেয়। ছেলেটা খাবার নিয়ে বলে, ধন্যবাদ। নীরব বলে, কি হলো, খা। আমার এক পরিচিত দাদা, ও না খাওয়া, ওনার সাথে ভাগ করে খাবো। আমি জায়গা, আল্লাহ আপনার খুব ভালো করবে। বলে ছেলেটা হেলে দুলে যেতে লাগলো। নীরব তখন মনে হতে লাগে, এই পথ ধরে কোনো ভিখারি ছেলে যাচ্ছেন না, বরং কোনো মহাপুরুষ যাচ্ছে। নীরবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আসলে খারাপ হওয়ার জন্য 100টা ভুলে ভরা পথ সাজানো থাকলেও ভালো হতে যে পথে চলতে হয় সেটাই পথ একটাই থাকে, তাও কাঁটাযুক্ত। একটা কথা আছে, এভরি ওয়ান ইজ এ ভিলেন ইন সামওয়ানস স্টোরি। প্রমিতি রুমে বসে আছে, নীরব মাত্র এসেছে। এসে আলমারিটা সরাতে লাগলো। প্রমিতি অবাক হয়ে দেখছে কেন নীরব আলমারিটা সরাচ্ছে, কি দরকার এত কষ্ট করে সরানোর। একটু পর বুঝলো সরানোর কারণ কি, আলমারির পেছনে একটা জানালা, আলমারির পেছনে ঢাকা পড়েছিল। আজকে নীরব তা উন্মুক্ত করে খুলে দিল। খুলে দিতেই কি সুন্দর হুড়হুড় করে শীতল বাতাস বয়ে এলো। প্রমিতি তা উপভোগ করতে লাগলো। নীরব বাথরুমে যেতে যেতে বলে, বাজার আনছি, রান্না বসাও। প্রমিতি বলে, কিন্তু আমি তো রান্না পারি না। নীরব কঠিন গলায় বলে, যা পারো তাই কর। প্রমিতি নীরবের ভয়েস শুনে বুঝে গেল সে রেগে যাচ্ছে, তাই কথা না বাড়িয়ে ভয়ে কাচুমুচু হয়ে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর নীরব গোসল সেরে বের হয়ে দেখল রুম ফাঁকা। তার ভুরু কুঁচকে গেল। পর মুহূর্তে মনে পড়ল সে তো নিজেই প্রমিতিকে রান্নাঘরে পাঠিয়েছে রান্না করার জন্য। নীরব বিছানায় গা এলিয়ে দিল। আশ্চর্যের ব্যাপার হলো, রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসছে না, কিন্তু কেন? নীরব খুব ভালো করেই জানে প্রমিতি রান্না করতে পারে না, তাই দেখার জন্য উঠল। রান্নাঘরে যেতেই নীরবের চোখ কপালে। নীরব ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোলো। সে ভালোভাবে বুঝতে পারছে প্রমিতি কোনো ঝামেলা করে বসে আছে, কেননা যে কেউ রান্না করুক না কেন আওয়াজ তো অ্যাটলিস্ট পাবে। কিন্তু নীরবের কানে এমন কোনো শব্দ এসে পৌঁছায়নি। নীরব গেটের সামনে এসে দাঁড়িয়ে দেখল প্রমিতি চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলায় গরম পানি ফুটছে, সে চুপচাপ গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। নীরব অবাক হলো, সেই সাথে বুঝতে পারল আওয়াজ না হওয়ার কারণ কি। কোনো কাজ না করে এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর শব্দ পাওয়া যাবে না। নীরব যে এসে দাঁড়িয়েছে তা প্রমিতি বুঝতে পারেনি, সে এক ধ্যানে চেয়ে আছে। নীরবের প্রমিতিকে দেখে কেমন নেশা ধরে গেল। সে মোহযুক্ত চোখে প্রমিতির দিকে তাকিয়ে রইল, অবশ্যই মুগ্ধ হয়ে। প্রমিতির পরনে সুতি সালোয়ার কামিজ, এই কামিজ সেই কিনে এনেছে, মেরুন কালারের। শ্যামলা চেহারার সাথে রংটা দারুণ ফুটে উঠেছে। প্রমিতির ওড়নাটা গেটের হ্যান্ডেলে ঝুলছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, মৃদু হাওয়ায় চুলগুলো উঠছে, সেই সাথে নীরবের মনটা অশান্ত হয়ে পড়ছে। ঘাম বের হচ্ছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। কারণ কি সে জানে না, হয়তো রান্নাঘরের চুলার তাপের কারণে, না হয় মনে যে দহন চলছে সেটার তাপে তার ঠোঁট কাঁপছে। সেই সাথে প্রমিতিকে নিবিড়ভাবে পাওয়ার আকুলতা মনকে গ্রাস করে নিচ্ছে। নিজেকে সামলানো দায় হয়ে পড়েছে। সে পেছন থেকে প্রমিতির কোমর চেপে ধরে, কাঁধে মুখ গুজে দেয়। হুট করে কারো ছোঁয়া পায়, চমকে ওঠে, চিল্লিয়ে ওঠে প্রমিতি। নীরব তাকে আরো শক্ত করে আলিঙ্গন করে বিরক্তি সুরে বলে, কি সমস্যা তোমার, এভাবে ব্যাঙের মতো চেঁচাচ্ছ কেন? প্রমিতি ভয় পেয়ে গিয়েছিল, তার মাথায় ছিল না নীরব এমনটা করবে। নীরব প্রমিতির পেটে হাত রাখতেই প্রমিতি কেঁপে উঠে ছিটকে সরে যেতে লাগলে নীরব তাকে আটকে বলে, রান্না কত দূর? হয়। নীরব জানে যে প্রমিতি কিছুই রান্না করেনি, তা বলল, সব রান্না করা শেষ, তাইলে টেবিলে সাজাও, আমি বসে পড়ি।
প্রমিতি মাথা নিচু করে আস্তে করে বলে, আমি রাঁধতে পারি না। কি বললা? আই কান্ট কুক। এবার নীরব ধমকে বলে, তাহলে এতক্ষণ কি করেছিলে? রান্না করার চেষ্টা। নীরব আশেপাশে তাকিয়ে দেখে নেয়, তারপর বলে, প্রচেষ্টার মধ্যে তো কেবল গরম পানি করাই দেখছি। এটাই করছিলে তুমি? হুম। খুব ভালো। এখন আমি কি খাবো? আমার অনেক খিদা লাগছে। বল কি খাবো? তোমাকে খাবো? প্রমিতি চোখ বড় বড় করে নীরবের দিকে তাকালো। নীরব নিজে বুঝতে পারছে সে কি বলে ফেলেছে। আসলে সে খারাপ কিছু মিন করেনি, কথায় কথায় বলে দিয়েছে। নীরব বলে, না মানে রান্না কর, আমি অপেক্ষা করছি। প্রমিতি তখন এক নাগাড়ে বলে, আমি রান্না করতে পারবো না। আগে কোনোদিন রান্নাঘরে ঢুকিনি। রান্না করলে খাওয়ার যোগ্য হবে না। আপনি বাজার থেকে আপেল আনছেন, সেটা খান। নীরব প্রমিতির দিকে আবারও তাকালো। প্রমিতি আসলে খুব সুন্দর দেখতে। টানা টানা চোখ, পুরু ঠোঁট, গালগুলো একটু ফোলা, সব মিলিয়ে যে কোনো পুরুষের মনের ভোলানো রূপসী। আর 18-19 বছর বয়সী মেয়েদের মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য থাকে, একটা ভিন্ন আভা এদের চেহারায় বিদ্যমান। রূপ যেন উথলে পড়ে, আর এই রূপই বেশিরভাগ ক্ষেত্রে সর্বনাশের কারণ হয়ে থাকে। এই বয়সী মেয়েদের পুরুষকে আকৃষ্ট করার এক বিশেষ ক্ষমতা থাকে। নীরব এখন প্রমিতির মায়াজালে আটকে যাচ্ছে। নীরব ধীর পায়ে প্রমিতির দিকে এগোতে লাগে। তা দেখে প্রমিতি আটকে ওঠে। সে বুঝতে পারছে নীরব তার কাছে কিছু চাচ্ছে। মেয়েরা এসব খুব সহজেই ধরতে পারে না। প্রমিতি তার জিভ দিয়ে ঠোঁট ভিজে একটা ঢোক গিলে নেয়, চোখ বন্ধ করে ফেলে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন কোনো অঘটন ঘটল না, তখন পিট পিট করে প্রমিতির চোখ খুলল। সে দেখল নীরব দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে, হাতে একটা আপেল। তাকে চোখ খুলতে দেখে নীরব আপেল কামড় লাগালো আর চাবিয়ে খেয়ে নিয়ে বলে, একদমই মিষ্টি না। প্রমিতি কাপা গলায় বলে, ও, মনে হয় আপেলটা ভালো না। হ্যাঁ, ঠিক বলেছ। এখন কি করি বলতো? কি আর করবেন, খেয়ে নেন। কষ্টা? কষ্টা কি? গ্রাম বাংলার শব্দ বুঝবে না? আমার মিষ্টি লাগবে তো চিনি নেন। হুম, অন্য কিছু নেব। কি কি নেবেন? নীরব প্রমিতির দিকে এগোতে লাগে আর প্রমিতি পেছাতে লাগে। নীরব আবারও আপেল কামড় দিয়ে নিল আর বলল, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? হুম। আমাদের মধ্যে একটা অন্য ধরনের সম্পর্ক আছে, তাই না? হুম। পেছনে কেন যাচ্ছ? হুম। হুম কি? হ্যাঁ। পিছাচ্ছ কেন? আপনি আগাচ্ছেন তাই। নীরব ধপ করে প্রমিতিকে ধরে ফেলে আর তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে ফেলে। প্রমিতির চোখ বন্ধ করে ফেলে। সে নিজেকে ছাড়াতে চাইলেও নীরব তা করতে দিল না। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, আপেল খাবে? এই পরিস্থিতিতে অমন কথা শুনে প্রমিতি টাসকি খেল। সে আমতা আমতা করে বলে, হুম, খাবো না। নীরব প্রমিতির কোমর চেপে নিজের সাথে তাকে মিশিয়ে নিয়ে বলে, খেতে হবে। না না, লাগবে না। নীরব আপেলে কামড় বসিয়ে নিজের মুখ থেকে প্রমিতির মুখে ট্রান্সফার করে দেয় আপেলটা। প্রমিতি মুখ খিঁচে বের করতে চাইলে নীরব হুঙ্কার দিয়ে বলে, একদম ফেলবা না। আমার সামনে গিলে ফেলো, এটাই তোমার শাস্তি। প্রমিতি অসহায় হয়ে নীরবের দিকে তাকালো। নীরব বাঁকা হেসে বলে, লাভ নেই। তুমি যদি না খাও তাহলে তোমার একদিন কি আমার যতদিন লাগে। প্রমিতি নিরুপায় হয়ে চোখ বন্ধ করে নীরবের মুখেরটা খেয়ে নিল। গুড। কি ভেবেছিলে ছেড়ে দেব? নেভার। আমি খাবার অর্ডার দিচ্ছি। আপেল আর তোমাকে চুমু খেয়ে আমার পেট ভরবে না, তাই বাইরে থেকে আনাচ্ছি। শোনো। হুম। আমার কাপড়গুলো ধুয়ে দাও, সুন্দর করে ওয়াশ করবে, যেন শার্ট থেকে সুবাস বের হয়। আর হ্যাঁ, শার্টটা টান টান করে ছাদে মেলে দিবে, শুকোনোর পর ইস্ত্রি করবে। পারবে না? হুম। আর একটা কথা। হুম হুম করবে না, কথার উত্তর দিবে। গট ইট? হুম। আবার? সরি সরি। আচ্ছা যাও এবার। প্রমিতি কাপড় নিয়ে বাথরুমে গেল। এ জীবনে সে কোনোদিন কাপড় ধোয়নি। বাথরুমে বসে সে ব্যঙ্গ করে বলে, এমনভাবে শার্ট ধোবা যেন সুবাস বের হয়। কি করবো আমি এখন? ভালো লাগে না, আমার জীবনটাই শেষ। তাও নীরবের ভয়ে ধুয়ে নিল। প্যান্ট ধুতে গিয়ে দেখল প্যান্টের পকেটে একটা কাগজ। দ্রুত সেটা সরিয়ে রাখলো, কিন্তু খুলে দেখল না। তারপর কাপড় নিয়ে ছাদে গেল। ছাদে গিয়ে তার মন ভালো হয়ে গেল। বেশ বড় ছাদটা, গাছে দিয়ে ভরা, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। প্রমিতি কাপড় মেলে দিয়ে রেলিং ধরে দাঁড়ালো, চারপাশে দেখতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেলেও প্রমিতির নিচে নামার কোনো নামগন্ধ নেই। অনেকদিন পর পাখি ছাড়া পেলে যেমন উঠতে চায়, সেও তেমনটাই উড়ে বেড়াতে চাচ্ছে।
সে রেলিংয়ের কোণ ঘেঁষে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করতে লাগে। নীরব এসে প্রমিতিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। সে ভেবেছে প্রমিতির ছাদ থেকে ঝাঁপ দিবে। তার তো মাথা নষ্ট হয়ে গেল। রাগে গা থরথর করে কাঁপতে লাগলো। সে দ্রুত প্রমিতির কাছে গিয়ে তার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে এনে দিল একটা কষে চড়। থাপ্পড়ও প্রমিতি অবাক। হুট করে সে এমন কি করলো যে নীরব তাকে মারল? কাপড় সুন্দর করে ধুয়েছে তাহলে? প্রমিতি কেঁদে দিল। নীরব অনেক বিকট জোরে চিৎকার করে বলে, তোর সাহস কিভাবে হয় এমন কিছু করার? একটু ছাড় দিয়েছি বলে এমন করবি? জানলে ঘরের মধ্যে পা ভেঙে দিয়ে বসিয়ে রাখতাম। প্রমিতি শব্দ করে কেঁদে দেয়। হুট করে নীরব তাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। প্রমিতি এবার অবাকের সপ্তম আকাশ ভেদ করে অষ্টম আকাশে চলে গেল। যে লোক তাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সে তাকে ভালোবেসে জড়িয়ে ধরে আছে, ব্যাপারটা কিছুতে হজম হচ্ছে না প্রমিতির। আর না হওয়ারই কথা, নীরব তো কখনোই প্রমিতির সাথে ভালোভাবে কথা বলেইনি, বরং রুড বিহেভ, হ্যারেস, টর্চার থেকে শুরু করে না খাইয়ে ঘরে আটকে রাখা পর্যন্ত রেখে দিয়েছিল। হুট করে আবার কি হলো? এত ভালো হয়ে গেল কিভাবে? নীরবের এই রূপ প্রমিতির কাছে একদমই নতুন। প্রমিতির মাথায় কিছুই ঢুকছে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে, ভয় নড়াচড়া করছে না। নীরব আরো শক্ত করে চেপে ধরে প্রমিতিকে, এত শক্ত করে ধরে যে মনে হচ্ছে প্রমিতিকে তার মধ্যেই ঢুকিয়ে নিবে। নীরব চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করছে কিছু একটা হচ্ছে তার ভেতর। নীরবের বুকের ভেতরটা কেমন যেন আনসান করছে, নাক কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে তার। এক কথায় বুকের মধ্যে তোলপাড় উঠে গেছে। নীরব অনেক চালাক, কোনো কিছু ঘটার আগে অনুমান করতে পারে কি হতে চলেছে। সে এখন দিব্যি বুঝতে পারছে তার মধ্যে কি হচ্ছে। সে প্রেমে পড়ে যাচ্ছে। আচ্ছা, প্রেম কি? উত্তর জানা নেই তার। আর ভালোবাসাই বা কি? এর উত্তরও নীরব জানে না। নীরবের মস্তিষ্ক বারবার তাকে ওয়ার্ন করছে, ডু নট ফল ইন লাভ, ইটস এ ট্রাপ, ইফ ইউ ফল দেন ইউ কান্ট গেট আপ এগেইন, ইউ উইল লস। নীরবের মন বলছে, হেরে যাও, পড়ে যাও। কিছু হারের আনন্দ বিজয়ের চেয়েও সুখকর। লাভ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। জাস্ট ওয়ান্স ইউ ফল ইন লাভ, ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। নীরব বড় বড় করে দম নিল। কি যে করবে তা বুঝতে পারছে না। এদিকে প্রমিতি বিড়ম্বনায় পড়ে গেছে। না পারছে নীরবকে সরাতে, আর না পারছে তার স্পর্শ নিতে। খুব অস্বস্তি বোধ করছে, নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে। সে নীরবের এত কাছে যে তার হার্টবিটের শব্দ পাচ্ছে। নীরবের বুকের ধুকপুকানি শুনে তার গা কেমন এলিয়ে আসছে, মনে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে যাবে এখনই। নীরব প্রমিতিকে ছেড়ে দিল, তারপর সোজা হয়ে দাঁড় করিয়ে প্রমিতির দিকে তাকালো। প্রমিতির চোখের পাপড়িগুলো পিটপিট করে কাঁপছে। অদ্ভুত লাগছে ব্যাপারটা নীরবের। সে প্রমিতির চোখের কাছে তার মুখ আনতেই প্রমিতির চোখ বন্ধ করে নিল। নীরব প্রমিতির ডান চোখে একটা চুমু খেল। প্রমিতির চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু পড়ে গেল। গাল বেয়ে পড়তে গেলে নীরব তা চুষে নিল। প্রমিতি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। নীরব ঘোর লাগা দৃষ্টিতে প্রমিতিকে দেখছে। সে বুঝতে পারছে তার নেশা ধরে গেছে। এ জীবনে অনেক মাদকদ্রব্য সেবন করেছে সে, কিন্তু কখনো এত নেশা ধরেনি। আজকে প্রমিতিকে যে নেশা ধরেছে, এটার পাওয়ার অনেক। সহজে কাটবে না, সহজে ভুলবেও না। বারবার কাছে পড়া আকাঙ্ক্ষা জাগ্রত হবে। প্রমিতির চোখ খুলে দেখে নীরব এখনো ঠায় দাঁড়িয়ে আছে। নীরব তার হাত দুটো প্রমিতির কোমরে দিল, একটু চেপে ধরে সে আস্তে করে প্রমিতির আরো নিকটে গেল। প্রমিতি বাধা দিতে গেলেও দিল না, জানে লাভ নেই। নীরব খুবই স্লোলি প্রমিতির গাল স্লাইড করতে থাকে। প্রমিতি আবেশে চোখ বন্ধ করে ফেলে। একটু পর নিজের ঠোঁটের কাছে উষ্ণ উত্তাপ পাওয়ায় চোখ খুলে ফেলে, দেখে নীরব তার বাহুর কাছে চলে এসেছে। প্রমিতি ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নীরবকে। নীরবের ঘোর কেটে যায়। সে গলা খাকারি নিয়ে বলে, খাবার চলে আসছে, যাও নিচে গিয়ে খাবার সার্ভ করো, আমি আসছি একটু পর। প্রমিতি কিছু না বলে চলে গেল। এদিকে রেলিংয়ের সামনে এসে দাঁড়িয়ে সেই না সিগারেট ধরাবে অমনি তার চোখ নিচের দিকে গেল। চোখ নিচের দিকে পড়তে নীরবের চেহারা শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে রক্তবর্ণ চোখে নিচের দিকে তাকিয়ে থেকে হন হন করে ছাদ থেকে নেমে এলো বাসায়। বাসায় এসে দেখতে পেল প্রমিতি খাবারগুলো প্লেটে সাজাচ্ছে, জগে পানি ঢেলে রেখেছে। এক কথায় খাওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া শেষ।
নীরব প্রমিতির সামনে গিয়ে টেবিলে থাকা সব খাবার একটানে ফেলে দিল। হুট করে এমন কিছু হয়, প্রমিতি ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে নীরব তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। প্রমিতি বুঝতে পারছে না কেন নীরব আবার রেগে গেল। মাতুরি তো ঠিক ছিল, আবার কি হলো? প্রমিতি প্রথম থেকে নীরবের মতিগতি বোঝে না। হেই রাগ তো এই ভালো, সমস্যা কি তাও জানে না। তবে এবার প্রমিতি সাহস জুগিয়ে বলে, খাবারগুলো ফেলে দিলে কেন? নীরব বিকটভাবে চিল্লিয়ে বলে, রোহান আমার বাসার সামনে কি করছে? প্রমিতি 440 ভোল্টের শক খেয়ে থতমত হয়ে অস্ফুট স্বরে বলে, রোহান? হ্যাঁ রোহান, তোমার আশিক আমার বাসার সামনে কি করছিল? আমি জানি না। নীরবের সাথে বিয়ের দিন প্রমিতি অনেকবার রোহানের সাথে কথা ট্রাই করেছিল, অনেকবার ফোন করেছে, কিন্তু রোহান ধরেনি। প্রমিতি অবিরাম মেসেজ পাঠিয়ে গেছে, এমনকি রোহানকে বারবার বলছিল যে তার বিয়ে হয়ে যাচ্ছে। অবশেষে রোহান মেসেজ পাঠিয়েছিল 4 লাইনের। সেই মেসেজ পড়ে প্রমিতি নির্বিকার হয়ে পড়ে। মেসেজটা ছিল, তোমার মতো মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, এটা আগেও বলেছি। আমি তোমাকে কোনো দিনও ভালোবাসিনি। তোমার সাথে রিলেশন করেছিলাম কারণ তুমি অনেক বড় লোকের মেয়ে ছিলে। তোমাকে বিয়ে করলে আমার জীবন সেট থাকতো, কিন্তু এখন তোমার অবস্থা আমার চেয়েও খারাপ। কোন ঠেকায় তোমাকে আমি বিয়ে করব? আমাকে আর কল করো না। এই মেসেজ দেখে প্রমিতির মাথা ঘুরতে লাগে। রোহান খুব একটা ধনী পরিবারের ছেলে ছিল না, তাদের ক্লাস মিলত না, তাও প্রমিতি তাকে ভালোবেসেছিল। রোহানের কেয়ার করার প্রতি দুর্বল হয়ে পড়ে সে, অথচ সব নাকি মিথ্যা ছিল। রোহান যে অভিনয় করত সে ধরতেই পারেনি কতটা বোকা সে। সেদিন রোহানের প্রতি সব অনুভূতিকে মাটি চাপা দিয়ে নীরবের সাথে বিয়ের পিঁড়িতে বসে। এখন আর সে রোহানকে ভালোবাসে না, কোনো অনুভূতি নেই তার, যা আছে সব হলো ঘৃণা। নীরব খপ করে এসে প্রমিতির বাহু খুব জোরে চেপে ধরে বলে, রোহানের সাথে কি? ও এখানে আমার বাসার সামনে কি করছে? প্রমিতি নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা করতে লাগলো। নীরব তাকে আরো শক্ত করে ধরে বলে, নিশ্চয়ই আমি বাইরে গেলে ও ভিতরে আসতো তোর কাছে, তাই না? নীরব, এনাফ। কেন চুপ হব কেন? ওর সাথে তোর সম্পর্ক ছিল না? ভালোবাসিস তো রোহানকে, এখনো বাসিস তাই না? না। নীরব তেড়ে এসে প্রমিতির গলা চেপে ধরে বলে, তুই ছাদে এতক্ষণ ধরে ওর সাথে কথা বলছিলি, রাইট? প্রমিতির দম বন্ধ হয়ে আসছে, সে ছটফট করতে লাগলো। তুই জানতি যে আমি একটু পর বের হব, এই জন্য তোর প্রাণের আশিককে বাসায় আসতে বলছিস, যেন আমার অনুপস্থিতিতে তোর অপকর্ম করতে পারিস। প্রমিতি নীরবের দিকে তাকালো না, এর চাউনির সাথে কিছুক্ষণ আগের চাউনির কোনো মিল নেই। নীরব সজোরে প্রমিতিকে ধাক্কা মারল। প্রমিতি ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গেল আর সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে। নীরব বুঝতে পেরে দ্রুত তার কাছে গিয়ে কোলে উঠিয়ে রুমে নিয়ে এলো। তারপর ডাক্তারকে কল করলো। ডাক্তার এসে দেখে গেল সিরিয়াস কিছু না, অতিরিক্ত টেনশন আর ভয়ের কারণে ব্রেনে ইফেক্ট পড়েছে, তাই জ্ঞান হারিয়েছে। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করলে আর রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার যাওয়ার পর নীরব প্রমিতির কাছে গিয়ে তার কপালে চুমু খেয়ে বলে, আমি খুব খারাপ না, আমি আসলে অমানুষ। কি করব বল, পারছি না আমি ভালো হতে। এখানে আমার কি দোষ বল? পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আমি তো চাইনি। জানো হয়তো বা তোমাকে ভালোবেসে ফেলেছি আমি, এটা আমি মানতে পারছি না। তোমার ইজ্জত হরণ করেছি, আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। ভালোবাসা তো অনেক দূরের কথা, আমি বুঝতে পারছি। মন আর সমুদ্রের ঢেউকে বাধা দেয়া যায় না, বাধা দিলেই একসময় মহামারী আকার ধারণ করে, তখন সামলানো দায় হয়ে পড়ে।